ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বিরোধ সেটা হচ্ছে একটা স্বাধীনতার বিরোধ। এটা হিন্দু মুসলমানের বিরোধ না। হিন্দু জনগোষ্ঠীর উপরে বা হিন্দু পরিচয়ের কারণে কারো উপরে নিপীড়ন করা বা বৈষম্য করলে এটা ভারত রাষ্ট্রের আধিপত্যকেই শক্তিশালী করে। বিজেপি খুবই চায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হোক, এবং হিন্দুদের উপরে নিপীড়ন যদি নাও হয় তাও সে এটার গল্প প্রচার করতে থাকে, কিংবা যতটা হয় তার থেকে আরও বেশি প্রচার করতে থাকে। ভারত বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যাবে, আর বাংলাদেশ কয়েক কিলোমিটার পার হয়ে ভুটান নেপালে যেতে পারবে না, এটা তো হইতে পারে না। রূপপুর যদি চালু থাকে তাহলে পুরো বাংলাদেশই একটা মহাবিপদের মধ্যে যাবে। সুতরাং সকল চুক্তি প্রকাশ এবং যেগুলো ক্ষতিকর সেগুলো বাতিল করা। আদানি চুক্তি, রামপাল চুক্তি, রূপপুর চুক্তি এগুলো বাতিল। আরেকটা হচ্ছে নদী নিয়ে ভারত সবসময়ই একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে থাকতে চায়। ভারত কখনো বহুপক্ষীয় আলোচনার মধ্যে যেতে চায় না, যে কারণে সার্ক তারা অচল করেছে। আমরা বহুপক্ষীয় চুক্তি কিংবা আলোচনার বিষয়টাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। পানি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আমাদের 53 বছরের ইতিহাস বলে যে এটা দ্বিপাক্ষিক আলোচনা করে এটা সমাধান হবে না। একটা বড় সুযোগ তৈরি হয়েছে, সেটা হলো জাতিসংঘে পানি কনভেনশন, যেটা কল্লোল মোস্তফা বলেছেন, এবং তানজিমউদ্দিন খান যে পানির উপরে তারা বাঁধ দিয়ে কি ভয়াবহ অবস্থা তৈরি করেছে সেটার কথা বলেছেন, এবং সামনে আরও তারা করতে যাচ্ছে। এবং আপনারা অরুন্ধতী রায়ের লেখা পড়লে বুঝবেন যে ভারতের মধ্যেই কিভাবে ভারতের জনগণ এবং পুরো নদী এবং প্রাণ প্রকৃতি শেষ করে পুঁজির বর্ধন ঘটানো হচ্ছে। তাইলে নদী নিয়ে একটা সহজ পথ হচ্ছে, এই সুযোগটা হচ্ছে যে জাতিসংঘে পানি কনভেনশন হয়েছে একটা, যেখানে ভারত সই করে নাই, ভারত স্বাক্ষর করে নেই। বোঝা গেল যে ভারত যেহেতু অপরাধ করছে সেই জন্য স্বাক্ষর করে নেই, কিন্তু বাংলাদেশও সেখানে স্বাক্ষর করে নেই। তার ফলে এটা বিলম্বিত হয়েছে। পরে বাংলাদেশ ছাড়াই অন্যান্য দেশ নিয়ে এটা আইন হিসেবে, কনভেনশন হিসেবে পাশ হয়েছে। এখন ভারত বাংলাদেশের দায়িত্ব হচ্ছে, এই সরকার গত 5 মাস পার হয়েছে, বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলি করা উচিত ছিল তার মধ্যে একটা হচ্ছে যে আন্তর্জাতিক জাতিসংঘের যে পানি কনভেনশন সেটার সাথে যুক্ত হওয়া, এবং জাতিসংঘের এই পানি কনভেনশনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলোই আমাদেরকে যথাযথ সুরক্ষা দিতে পারে। সুতরাং সেই জায়গাটাই বাংলাদেশ সরকারের প্রধান করণীয়। আর সীমান্ত হত্যা এবং ট্রানজিট এটার ব্যাপারেও আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ আমরা হতে পারি। ট্রানজিটের ব্যাপারে সরকারের কাছে এটাও আমাদের একটা দাবি থাকবে যে ট্রানজিট কি হয়েছে আমরা পরিষ্কারভাবে জানি না। গত হাসিনা সরকার পতনের 2 মাস আগে জুন মাসে যে তিনি 2বার গেলেন ভারতে, 2বার যাওয়ার সময় ট্রানজিটের আরও বেশ কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে রেলওয়ের একটা বড় ধরনের চুক্তি হয়েছে, এবং বিমানবন্দর, নৌবন্দর নিয়ে আরও বেশ কিছু চুক্তির কথা আমরা শুনি, যেগুলো পরিষ্কারভাবে আমাদের জানা নাই। এই সরকারের উচিত হবে ট্রানজিট নিয়ে কি চুক্তি হয়েছে এই ভারতের সাথে সেগুলি অবিলম্বে প্রকাশ করা। এবং ট্রানজিট আমরা যদি বলি যে আঞ্চলিক সহযোগিতা কিংবা আন্তর্জাতিক সহযোগিতা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভারতের পণ্য কিংবা ভারতের জাহাজ আমাদের বন্দরে আসতে পারে, বিমানবন্দর কিন্তু সেখানে যে জায়গাটা পরিষ্কার করতে হবে সেটা হলো সেটা স্বচ্ছতা থাকতে হবে, এবং বাংলাদেশও ভারতের এই বন্দর এবং বিমানবন্দর সমস্ত কিছু ব্যবহার করবে সেটা নিশ্চয়তা থাকতে হবে। ভারত বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যাবে, আর বাংলাদেশ কয়েক কিলোমিটার পার হয়ে ভুটান নেপালে যেতে পারবে না, এটা তো হইতে পারে না। এইটা তো নিশ্চয়তা দিতে হবে। এবং আমাদের এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ, আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক কিংবা জ্বালানি, বিদ্যুৎ সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তো আমরা অগ্রসর করতে চাই। আমরা তো পারস্পরিক সহযোগিতার মধ্যে যেতে চাই। সেই পারস্পরিক সহযোগিতা আনতে গেলে একক দেশের, বৃহৎ রাষ্ট্রের ভারতের আধিপত্য থেকে তো আমাদের মুক্ত হইতে হবে। ভারত রাষ্ট্রের আধিপত্য থেকে মুক্ত না হয়তো আমরা এই সহযোগিতার মধ্যে যেতে পারছি না। সেজন্য ট্রানজিটের অসম যে সমস্ত চুক্তি বিধিগুলি আছে সেগুলো পরিষ্কার করে, সেগুলো বাতিল করে আমাদের পারস্পরিক সম্মানজনক যে ট্রানজিটের সম্ভাবনা চুক্তি সেটা আনতে হবে। ভুটান এবং নেপালের সাথে সম্পর্কটা বাড়ানো আমাদের খুবই দরকার, বিভিন্নভাবে দরকার, এবং সেটা সম্ভব শুধুমাত্র ভারতের এই আধিপত্য থেকে মুক্ত হলে। এবং ভারতেরকে এটা বাধ্য করতে হবে, যদি বাংলাদেশের কোনো বন্দর ব্যবহার করতে হয়, ভারতের বন্দর আমাদের ব্যবহার করতে আমাদের দরকার হলে আমরা ব্যবহার করব, এবং নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। আর এটা শেষ করি আমি এই বলে যে এই ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা খুবই বিভ্রান্তির মধ্যে পড়বে।
খুবই ঝুঁকির মধ্যে পড়বে এবং খুবই অকার্যকর হয়ে যাবে এই লড়াইটা, জনগণের লড়াই, যদি এইটা সুনির্দিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে যদি মনোযোগ অন্যদিকে সরে যায়। সেই জন্য আমি প্রথমে যেটা বলেছিলাম আবারও বলি যে ভারতের সাথে ভারতের রাষ্ট্রের আধিপত্য এটা হিন্দু মুসলমানের সমস্যা না। বাংলাদেশে অনেক মুসলমান, বেশ একটা গুড নাম্বার অফ মুসলমান পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের অংশীদার কিংবা ভারত রাষ্ট্রের আধিপত্য এখানে নিশ্চিত করার জন্য কাজ করেন, কিংবা ভারত রাষ্ট্রের বৃহৎ পুঁজির কোনো না কোনোভাবে তার সাবকন্ট্রাক্টর কিংবা ঠিকাদার এরকমভাবে কাজ করছেন, তারা ধর্মীয় পরিচয়ে মুসলিম। আবার ধর্মীয় পরিচয় হিন্দু এমন অনেক পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লেখেন, কথা বলেন, রাজনীতি করেন। ভারতে এমন অনেক মুসলিম পাওয়া যাবে, এমন মুসলিম পাওয়া যাবে যারা বিজেপি বা বৃহৎ পুঁজির আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে কাজ করেন। এমন অনেক হিন্দু পাওয়া যাবে যারা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে, যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপির রাজনীতি, তার বিরুদ্ধে লড়াই করছেন। এই লড়াইটা মানুষের মুক্তির লড়াই, সেখানে শ্রেণী প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেখানে জাতের থেকে জাতপাতের যে বিভেদ কিংবা ধর্মীয় যে সমস্ত বিভেদ, তার ঊর্ধ্বে উঠে যে ঐক্যের যে লড়াইটা, সেই লড়াইটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই আইডেন্টিটি পরিচয়ের রাজনীতিটা আসছে। এবং যখনই আপনি এটা হিন্দু মুসলমান সমস্যা হিসেবে দেখবেন, তখনই মূল সমস্যা থেকে আপনার চোখ সরে যাবে, মুখ সমস্যা থেকে সরে যাবে। এবং এই আসল যে কারণগুলো, মানে দুইটা কারণ যদি আমি বলি যে ভারত রাষ্ট্রের আধিপত্যের পেছনে প্রধান কারণ, একটা হচ্ছে বৃহৎ পুঁজির স্বার্থ, আরেকটা হচ্ছে আধিপত্যের মনস্তত্ত্ব, তাদের শাসক শ্রেণীর আধিপত্যের মনস্তত্ত্ব। এই দুইটা হচ্ছে প্রধান কারণ। এবং এই দুইটার সাথে হিন্দুত্ববাদী রাজনীতি যেটা, সেই রাজনীতিটা একাকার হয়েছে। কারণ সবসময় ধর্মীয় পরিচয়, মানে এই কথাটা যে ভারতে বিজেপি বলে যে ভারতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সুতরাং হিন্দুর পরিচয়টাই হচ্ছে ভারতের পরিচয়, ভারত একটা হিন্দু রাষ্ট্র, এটা তো বিজেপি চায় ভারতকে হিন্দু রাষ্ট্র করতে। ওই একই এই ধারার বিরুদ্ধে লড়াই করছে ভারতের মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ, ওইখানে প্রগতিশীল বামপন্থী গণতান্ত্রিক শক্তি, তারা লড়াই করছে এবং তারা বলছে যে না, সেকুলার হইতে হবে ভারত রাষ্ট্রকে, ভারত রাষ্ট্রকে সেকুলার করতে হবে হিন্দুত্ববাদী রাজনীতির হাত থেকে মুক্ত করার জন্য। এখন যারা বলে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেহেতু, সুতরাং এটা হিন্দু রাষ্ট্র হইতে হবে, বাংলাদেশে যারা বলে যে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সুতরাং মুসলিম রাষ্ট্র হইতে হবে, এইটা কিন্তু এই দুইটা দর্শন কিন্তু একাকার হয়ে যায়, একজন আরেকজনকে পুষ্টি দেয়। ওই বিজেপি যখন শক্তিশালী হয় তখন বাংলাদেশে এই সাম্প্রদায়িক শক্তি একটা পুষ্টি লাভ করে, বাংলাদেশে যখন সাম্প্রদায়িক নিপীড়ন হয়, হিন্দুর উপরে নিপীড়ন হয়, সেটা বিজেপির স্বার্থ হাসিল করে। কারণ বিজেপি খুবই চায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হোক, এবং হিন্দুদের উপরে নিপীড়ন যদি নাও হয় তাও সে এটার গল্প প্রচার করতে থাকে, কিংবা যতটা হয় তার থেকে আরও বেশি প্রচার করতে থাকে। এই হিন্দু জনগোষ্ঠীর উপরে বা হিন্দু পরিচয়ের কারণে কারো উপরে নিপীড়ন করা বা বৈষম্য করলে এটা ভারত রাষ্ট্রের আধিপত্যকেই শক্তিশালী করে, আধিপত্যকে একটা যৌক্তিকতা দান করে এবং তাদেরকে একটা অস্ত্র তুলে দেয়, বিজেপির হাতে অস্ত্র তুলে দেয়। সেইটার ব্যাপারে আমাদের এখানে যারা বাংলাদেশকে স্বাধীন, বাংলাদেশকে মর্যাদা নিয়ে বাঁচার জন্য, বাংলাদেশের জনগণের যে মুক্তির লড়াই সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবেন, তাদের সবসময় মনে রাখতে হবে যে ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বিরোধ, সেটা হচ্ছে একটা স্বাধীনতার বিরোধ। এটা হিন্দু মুসলমানের বিরোধ না, এখানে হিন্দু মুসলমান এবং অন্যান্য সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। এবং সেই লড়াই বিজয়ের আরেকটা বড় শর্ত হচ্ছে, যে শর্তটা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ভারতে যে বিশাল জনগণ তাদের উপরে শোষণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের সাথে আমাদের সংহতি তৈরি করতে হবে। তাদের সাথে সংহতি তৈরি না করে ভারত রাষ্ট্রের আধিপত্য থেকে পুরোপুরি মুক্ত হওয়া যাবে না। সেই জন্য আমি মনে করি, আমরা সবাই মনে করি যে দক্ষিণ এশিয়ার মধ্যে জনগণের মধ্যে যে সংহতি, সেই সংহতি প্রতিষ্ঠা হচ্ছে ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে পুরো দক্ষিণ এশিয়ার লড়াইয়ের একটা প্রধান শক্তি তৈরি করতে পারে। আচ্ছা বলেন, এই যে দাবিগুলোর বিষয়ে কি আপনারা এখন আশা পোষণ করেন কিনা? এক নাম্বার। দুই নাম্বার, সরকার যদি না করে আপনারা আসলে কিভাবে এই দাবিগুলো আপনাদের বিষয়ে কেমন ছিল? আমরা তো আর এত শক্তি ধারণ করি না যে আমরা আদায় করে নিতে পারবো, কিন্তু আমাদের তো দায়িত্ব একটা হচ্ছে যে সঠিক বিষয়গুলোকে জনগণের সামনে উপস্থিত করা, জনমত তৈরি করা এবং রাজনৈতিক শক্তি যাতে তৈরি হয় এগুলোর পক্ষে, সেটা চেষ্টা করা।
এই সরকারের কাছে তো প্রত্যাশা ছিল মানুষের অনেক, এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে যেমন প্রত্যাশা ভঙ্গ হয়েছে, 90-এর গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা ভঙ্গ হয়েছে, আবারও প্রত্যাশা ভঙ্গ হোক এটা তো কেউ চাচ্ছে না। কিন্তু আমরা যে খুব আশাবাদী হতে পারছি সেটাও না। আমরা যে কাজগুলো এই সরকারের অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল সেই কাজগুলির ব্যাপারে তাদের খুব মনোযোগ দেখছি না আমরা। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে ভারতের এই বিষয়গুলো, যে ভারতের সাথে যথাযথভাবে ভারতের আধিপত্যকে মোকাবেলা করার জন্য যে কাজগুলি করা দরকার ছিল। যেমন ধরেন একটা কাজ, খুব সহজ কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল এই সরকারের পক্ষে করা, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এবং তারা পছন্দ করে নাই শেখ হাসিনার পতন। খুবই যুক্তিসঙ্গত তাদের এই ভূমিকা, কারণ শেখ হাসিনা তাদেরকে যা দিয়েছে তারা তো তার ভুলতে পারবে না। সুতরাং তারা আবার কবে এটা পাবে সেটারও ঠিক নাই। সুতরাং তাদের তো রাগ হওয়ারই কথা, তো রাগ হচ্ছে। তার অনেক রকম ভিডিও বানাচ্ছে, অডিও বানাচ্ছে, নানা রকম ফেক নিউজ বানাচ্ছে, নানান কিছু বানাচ্ছে। কারণ বাংলাদেশ সরকার তো প্রথমেই ধরেন একটা সেল তৈরি করতে পারত, যে সেলের কাজ হচ্ছে সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করা এবং সার্বক্ষণিকভাবে এটার জবাব দেওয়া। এটার জন্য তো খুব বেশি তাদের একটা বিশাল 1000 কোটি টাকার কোনো ব্যাপার না, কোনো টাকা পয়সার ব্যাপার না, কোনো বড় ধরনের যে আয়োজন সেটাও দরকার হতো না। কী কারণে এটা হয় নাই আমি জানি না, যে সরকারের পক্ষ থেকে একটা নিয়মিতভাবে একটা ব্রিফিং যাবে যে কোনটা ফেক নিউজ, কোনটা অতিরঞ্জিত খবর এবং কোনটা আসল খবর। এখন সবগুলিকে তো অতিরঞ্জিত বলাও যাবে না। আপনার তো এখানে নিপীড়নের ঘটনা আছে, মব ভায়োলেন্সের ঘটনা আছে, তো সেগুলো কেন হচ্ছে, কার কারণে হচ্ছে? এটা কি সাম্প্রদায়িক কারণে না অন্য কোনো কারণে? কেউ কি জমি দখল করার জন্য করছে, নাকি আওয়ামী লীগ হওয়ার কারণে করছে, নাকি সাম্প্রদায়িকতার উদ্বুদ্ধ হয়ে করছে? সেগুলিও তো সুনির্দিষ্টভাবে, মানে আপনি ফেক নিউজকে মোকাবেলা করার সবচেয়ে সহজ এবং কার্যকর পথ হচ্ছে সঠিক তথ্যকে প্রকাশ করা। তো সরকার সঠিক তথ্য প্রকাশের মূল ক্ষমতা, এখতিয়ার তো সরকারেরই আছে। এই কাজটাও সরকার ঠিকমতো করেনি। তো আমি মনে করি যে অগ্রাধিকারের ক্ষেত্রে সরকারের এই অবহেলা কিংবা দীর্ঘসূত্রিতার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এবং সামনে এটা যদি পরিবর্তন না হয় তাহলে সামনে আরও সমস্যা হবে। বিশেষজ্ঞরা বলেন আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রের কীরকম ক্ষতি, কত রকম ক্ষতি, সেটা নিয়ে আমাদের অনেকগুলো লেখা সর্বজন কথায় প্রকাশিত হয়েছে। সর্বজন কথা থেকে একটা বইও প্রকাশিত হয়েছে, সেই বইতে আপনারা আরও বিস্তারিত পাবেন। তো বিশেষজ্ঞরা বলেন যে 3 স্তরের নিরাপত্তা বলয় থাকতে হয় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 3 স্তরের নিরাপত্তা বলয় যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করেন, মানে বাংলাদেশের মতো এইরকম উদাহরণ আমার জানা নাই পৃথিবীতে। এত ঘন জনবসতি, এত প্রাণ বৈচিত্র্য, নদীনালা খালবিলের মাঝখানে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এরকম আর কোনো দৃষ্টান্ত আমার জানা নেই পৃথিবীতে। এইখানে করা হয়েছে, এবং সেইখানে 3 স্তরের যে নিরাপত্তা বলয় সেটা যদি আপনি হিসাব করেন তাহলে 1 কোটির বেশি মানুষ। সে 1 কোটির বেশি মানুষ কোনো ধরনের দুর্ঘটনা যদি হয়, দুর্ঘটনা যদি নাও হয়, আপনার ওই যে পারমাণবিক বর্জ্যের যে সমস্যা, সেই সমস্যা তো পদ্মা নদী হয়ে কত দূর যাবে তার তো ঠিক ঠিকানা নাই। আর যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আপনি 1 কোটি মানুষকে ওখান থেকে সরাইতে হবে। অবশ্যই, সেটাই তো আমরা বললাম যে এইটা বাংলাদেশের জন্য এটা ভুল গৌরব। এটা বলা হয়েছে না যে গৌরবের প্রজেক্ট, এটা কোনো গৌরবের প্রজেক্ট না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এককালে গৌরবের বিষয় বলা হইতো, এখন আর দুনিয়াতে এটা কোনো গৌরবের বিষয় না। এটা হচ্ছে বড় ধরনের একটা বোঝা, আর্থিক বোঝা, এবং আপনার প্রাণের জন্য হুমকি, দেশের জন্য হুমকি, অস্তিত্বের জন্য হুমকি। কোথায় ভয়? ভারতই তো ব্যবস্থাপনার দায়িত্বে আছে। আরে ওইটার ব্যবস্থাপনা তো ভারতের দায়িত্বে। মানে পারমাণবিক অস্ত্র, এটা তো অস্ত্র না, এটা অস্ত্রও না, এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এখান থেকে পারমাণবিক শক্তি হবে বলে প্রচার করা হয়, কিন্তু ওইটার তো ব্যবস্থাপনার দায়িত্বই ভারতের হাতে। আর এই যে আপনি ধরেন যখন ভারত পারমাণবিক বোমা ফাটাইলো কিংবা পাকিস্তান, তখন দেখা গেল যে ভারতের লোকজন মিষ্টি খাচ্ছে, বড় বড় স্টার, তারপরে বুদ্ধিজীবী, এরা সব মিষ্টি খাচ্ছে। পাকিস্তানের লোকজন ইসলামিক বম হয়েছে তারাও মিষ্টি খাচ্ছে। অথচ আপনি সাধারণ একটা, মানে আপনি যদি ধরেন একটু মোহ থেকে মুক্ত হন, তাইলে বোঝা যাবে যে পাকিস্তানে যদি ভারত বোমাটা ফেলে, শুধু যে পাকিস্তান শেষ হবে তা না, ভারতও শেষ হবে।
পাকিস্তান যদি ওই বোমাটা ভারতে ফেলে, ভারত শুধু শেষ হবে না, পাকিস্তানও শেষ হবে। এই সিম্পল সত্যটা ওদের মিডিয়াতে আসবে না। মিডিয়াতে আসবে উচ্ছ্বাস তৈরি হবে, জাতীয়তাবাদী আওয়াজ তোলা হবে এবং তুলে জনগণের ঘাড়ের উপরে বোঝাটা চাপবে এবং এটা নিয়ে পারমাণবিক লবি যারা ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ব্যবসা বাণিজ্য করবে।